আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি নবম এবং দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। তো এই অধ্যায়টিকে আমি দুটি পর্বে ভাগ করেছি। তো প্রথম পর্বে লিখেছি আমি চারটি টপিকের মধ্যে প্রথমটি হচ্ছে পদার্থের অবস্থা, দ্বিতীয়টি হচ্ছে কণার গতিতত্ত্ব, তৃতীয়টি হচ্ছে গলন এবং স্ফুটন এবং চতুর্থটি হচ্ছে ব্যাপন ও নিঃসরণ। এবং ভিডিওর শেষের দিকে আমরা একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। আচ্ছা, শুরু করা যাক। তো দেখো, প্রথম টপিকটি হচ্ছে আমাদের পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা বলার আগে বলে নিই যে পদার্থ বলতে আমরা কি বুঝি। যে সকল বস্তুর ভর, আকার, আকৃতি রয়েছে এবং যে সকল বস্তু জায়গা দখল করে সেগুলোকে আমরা স্বাভাবিক পদার্থ বলে থাকি। তো এই পদার্থের তিনটি অবস্থা রয়েছে, মূলত তিনটি অবস্থায় রয়েছে। এর বাইরে পদার্থের কিছু অবস্থা রয়েছে, যেরকম প্লাজমা রয়েছে। তো সেগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই। দেখো যে মেইন যে তিনটি জিনিস সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো সেগুলো হচ্ছে যে কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন পদার্থ বলতে আমরা কি বুঝি? কঠিন পদার্থগুলো হচ্ছে সেই সকল পদার্থ যাদের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং আয়তন রয়েছে, সেই সকল পদার্থকে আমরা কঠিন পদার্থ হিসেবে দেখে থাকি। তো এরকম একটা উদাহরণ দিই, যেরকম উদাহরণ হচ্ছে বরফ, লোহা, এগুলো কঠিন পদার্থ। এবং যদি আমরা তরল পদার্থের দিকে দেখি, তখন তরল পদার্থগুলো হচ্ছে যাদের নির্দিষ্ট ভর এবং আয়তন রয়েছে কিন্তু এদের আকার নির্দিষ্ট নয়। কারণ দেখো, তরল পদার্থ তুমি যদি একটি গোল বাটিতে রাখো তখন সেটি সেই বাটির আকার ধারণ করবে, এবং যখন তুমি এটি একটি চারকোনা আকৃতির বাটিতে রাখবে তখন সেই তরল পদার্থটি সেই বাটির আকার ধারণ করবে। তাই তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু আয়তন ও ভর নির্দিষ্ট। আচ্ছা, এখন দেখো, তরল পদার্থের উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি পানি এবং তেল, এগুলো তরল পদার্থ। এবং গ্যাসীয় পদার্থ হিসেবে আমরা সেই সকল পদার্থকে বলবো যাদের ভর রয়েছে কিন্তু আকার এবং আয়তন কোনোটি নেই। কারণ দেখো, তুমি যদি একটি গোল সিলিন্ডারের ভেতরে কিছু গ্যাসীয় পদার্থ রাখো তখন সেই গ্যাসীয় পদার্থগুলো সেই সিলিন্ডারের আকার ধারণ করবে, এবং যখন তুমি তার থেকে বড় একটি, ওই সিলিন্ডারটি মনে করো যে ওটা একটা চারকোনা সিলিন্ডার এবং এটি একটি ওই সিলিন্ডার থেকে বড় আকৃতির সিলিন্ডার, তখন সেই গ্যাসীয় পদার্থগুলো কি করবে, সেই সিলিন্ডারের আকৃতিটা এবং সেই আয়তন সে সম্পূর্ণভাবে ধারণ করবে, মানে সম্পূর্ণভাবে ছড়িয়ে যাবে। তার মানে তার আকার এবং আয়তন নির্দিষ্ট নয়। এবং গ্যাসীয় পদার্থের উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি প্রাকৃতিক গ্যাস এবং জলীয় বাষ্প। আচ্ছা, এখন এই তিনটির পার্থক্যের জন্য, তিনটি অবস্থার পার্থক্যের জন্য যেটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটি হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। আচ্ছা, এখন বলি যে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলতে আমরা কি বুঝি। আচ্ছা, প্রত্যেকটি পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হওয়ার এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার গঠনের ক্ষেত্রেই আমরা এই তিনটি ভাগে এদেরকে বিভক্ত করতে পারি। যেরকম এই কণাগুলো কঠিন পদার্থের ক্ষেত্রে খুবই কাছাকাছি অবস্থান করে বলে এবং দৃঢ়ভাবে অবস্থান করে বলে, মানে এদের আকর্ষণ শক্তিটা এই কণাগুলোর একটু বেশি থাকার কারণে এরা কঠিন পদার্থ হয়। এবং যখন এই আকর্ষণ শক্তিটা একটু কম হয় তখন এই কণাগুলো একটু দূরবর্তী অবস্থানে অবস্থান করে। এই জন্য এই পদার্থগুলোকে আমরা বলি তরল পদার্থ। এবং যখন এই কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ শক্তি থাকেই না বা একে অপরকে বিকর্ষণ করে, তখন সেগুলো হয়ে যায় গ্যাসীয় পদার্থ। তো এই ব্যাপারে আমরা এই পরবর্তী টপিকে আরো বিস্তরভাবে আলোচনা করব। তো আচ্ছা, আশা করি এই টপিকটি তোমরা, এই পদার্থের অবস্থার টপিকটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এবার চলে আসি আমাদের দ্বিতীয় টপিকে। দ্বিতীয় টপিকটি হচ্ছে কণার গতিতত্ত্ব। তো কণার গতিতত্ত্বটি আগে বলে নিই। কণার গতিতত্ত্বটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তির দ্বারা পদার্থের তিনটি অবস্থার যে পার্থক্য, এটা ব্যাখ্যা করার যে তত্ত্বটা, সেটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। এখন এই ব্যাপারে তোমাদের লক্ষ্য রাখতে হবে, এখানে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যেটি হচ্ছে কণা এবং কণার গতি। এই দুটি বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে। দেখো, এখন ব্যাপারটা কি হবে। আসলে যখন আমরা কঠিন পদার্থ হিসেবে ধরো যে বরফকে যখন তাপ দেওয়া হয়, তাপের ফলে সেই বরফের কণাগুলোর মধ্যে, তাপের কারণে বরফের কণাগুলোর মধ্যে একটি কম্পন তৈরি হয়। কম্পন তৈরি হওয়ার ফলে সেখানে কণাগুলো একটু কাঁপতে থাকে, এবং কণাগুলো কম্পনের ফলে এরা কি করে, একে অপর থেকে একটু ছুটে যায়। ছুটে যেয়ে এরকম কণাগুলো একটু দূরবর্তী অবস্থানে তৈরি হয়। এখন দেখো যে কণাগুলো এই জায়গায় যেরকম ছিল, এই জায়গায় একটু দূরবর্তী অবস্থানে আসছে। এখন আসার জন্য এখানে তাদের একটি গতিশক্তি প্রাপ্ত হয়েছে। তার মানে কণাগুলো একটি গতিশক্তি প্রাপ্ত হলো। এখন এই তাপ দেওয়ার ফলে কণাগুলো দূরে সরে গেল, গতিশক্তি প্রাপ্ত হলো, এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে এদের কণার আকর্ষণ শক্তিটাও কিন্তু কমে গিয়েছে। কারণ এই জায়গা থেকে কাছাকাছি যে আকর্ষণটা করবে, এই দূরবর্তী অবস্থান থেকে এটা আকর্ষণ, সেই রকম পরিমাণ আকর্ষণ সে করতে পারবে না। এখন যখন তুমি আরো বেশি পরিমাণ তাপ এই তরলে দিবে, তরলে তাপ দেওয়ার ফলে কণাগুলো আরো বেশি কম্পিত হবে, এবং কম্পিত হওয়ার ফলে একটি পর্যায়ে দেখা যাবে যে কণাগুলো একে অপরকে এত পরিমাণ বিকর্ষণ করছে, বিকর্ষণ করার ফলে এরা মুক্ত হয়ে আন্তঃকণা আকর্ষণ শক্তি
তো এদের মধ্যে থাকবেই না, বরং এরা একে অপরকে বিকর্ষণ করার ফলে মুক্তভাবে ছোটাছুটি করবে বাক্সের মাধ্যমে। একটি বাক্সের ভেতরে যদি তুমি কল্পনা করো, তখন দেখবে যে সেই অবস্থাকেই আমরা পদার্থের সেই অবস্থাকে আমরা বলি গ্যাসীয় অবস্থা। তো আশা করি কণার গতির মাধ্যমে তিনটি অবস্থা তোমরা বুঝতে পেরেছো। তো এটাই হচ্ছে মূলত কণার গতি তত্ত্ব। এইবার চলে আসি আমরা আমাদের তৃতীয় টপিকে। তৃতীয় টপিকটি হচ্ছে গলন ও স্ফুটন। আচ্ছা, গলন বলতে আমরা কি বুঝি? আসলে গলনটা হচ্ছে এক ধরনের রূপান্তর। দেখো, কঠিন থেকে যখন তরলে একটি পদার্থ রূপান্তরিত হয় তখন সেটা হচ্ছে গলন, এবং এর জন্য অবশ্যই তাপমাত্রার প্রয়োজন। অর্থাৎ কঠিন বস্তুকে যখন তুমি তাপ দিবে তখন সেটা তরলে পরিণত হবে, এবং এই প্রক্রিয়াটাকেই বলা হয় গলন। স্ফুটনের ক্ষেত্রে যখন তরল বস্তু বা তরল পদার্থ বাষ্পে পরিণত হবে তাপমাত্রা দেওয়ার ফলে, তখন সেটাকে বলবো আমরা, এই রূপান্তরটাকে বলবো আমরা স্ফুটন। এবং এই দুইটা ক্ষেত্রে তোমাদের খুবই মনোযোগ দিয়ে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আচ্ছা, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ব্যাপারটা কি? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ব্যাপারটা হচ্ছে, মনে করো এই দুইটা হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট, তাপমাত্রার নির্দিষ্ট পয়েন্ট। তুমি মনে করো কঠিন বস্তুকে, ধরো বরফকে তুমি তাপ দেওয়া শুরু করেছো। এখন দেখবে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসার পরে বরফ গলতে শুরু করেছে, অর্থাৎ তরলে পরিণত হওয়া শুরু করেছে। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস ওই তাপমাত্রার ওই পয়েন্টটা হচ্ছে এই বরফের জন্য বরফের গলনাঙ্ক। এখন এইটা যদি আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করি গলনাঙ্ক নিয়ে, তখন তোমরা বইয়ে যে তোমাদের সংজ্ঞাটি দেওয়া আছে সেটি হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ বা স্থির বায়ুমণ্ডলীয় চাপে। আচ্ছা দেখো, সেখানে তোমাদের এই বায়ুমণ্ডলীয় চাপটাকে স্থির ধরা হয়েছে। এখন কেন এই ব্যাপারটা করা হয়েছে? আসলে দেখো, অবিরত এই ভূপৃষ্ঠে বায়ুমণ্ডল একটি চাপ প্রয়োগ করে যাচ্ছে। তো চাপ প্রয়োগ করার ফলে কি হয়? চাপ প্রয়োগ করার ফলে বিভিন্ন রকম চাপের পরিমাণ, বিভিন্ন সময় বিভিন্ন রকম এই চাপের পরিমাণটা হয়ে থাকে। এবং মনে রাখবে যে চাপ বাড়লে তাপমাত্রা বৃদ্ধি পায়। এখন এর জন্য প্রত্যেকটা বস্তুর জন্য, যেহেতু এটা একটা নির্দিষ্ট পয়েন্ট গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, তার মানে চাপের যদি হেরফের হয় তাহলে সেখানে এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কে কিছু পরিবর্তন আসতে পারে। তাই এই চাপটাকে আমরা স্থির ধরে রেখেছি, এবং স্থির ধরার কারণে আমরা এই নির্দিষ্ট পয়েন্টটা আমরা নির্দিষ্ট গলনাঙ্ক এবং নির্দিষ্ট স্ফুটনাঙ্ক একটা বস্তুর ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো। তাই এখন দেখো যে স্ফুটনাঙ্ক ব্যাপারটা কি? স্ফুটনাঙ্ক গলনাঙ্কের মতোই, কিন্তু দেখো এখানে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ক্ষেত্রে যেই তাপমাত্রায় বা তাপমাত্রার যেই পয়েন্টে দেখবে যে একটি তরল বাষ্পে পরিণত হওয়া শুরু করেছে, সেটাই হচ্ছে ওই বস্তুর ক্ষেত্রে তার স্ফুটনাঙ্ক। তার মানে এটা একটা তাপমাত্রার নির্দিষ্ট সীমা বা নির্দিষ্ট পয়েন্ট, যেখান থেকে একটি বস্তু রূপান্তর শুরু হয়। আশা করি তোমরা এই টপিকটি বুঝতে পেরেছো। এইবার আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম, এবং এটি একটি গ্রাফের মাধ্যমে তোমাদের দেখো। আচ্ছা দেখো, যখন ধরো এটা একটা বস্তু, সেই বস্তুটার একটি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের একটি গ্রাফ, কিভাবে বস্তুটি কঠিন থেকে তরলে এবং তরল থেকে বস্তুটি গ্যাসে পরিণত হচ্ছে। আচ্ছা দেখো, এই বস্তুটার গলনাঙ্ক এইখানে রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা দেখো, 10 ডিগ্রি সেলসিয়াসের আগে বলে নেই, এই দিকে আমরা গ্রাফে নিয়েছি সময়, অর্থাৎ এই দিকে যত যাবে বস্তুটার সময় বৃদ্ধি পাবে, এবং এই দিকে তাপমাত্রাগুলো রেখেছি। আচ্ছা এখন দেখো, বস্তুটার যখন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন দেখো এই বস্তুটা এই জায়গায় ছিল কঠিন অবস্থা। তো কঠিন অবস্থা থেকে যখনই বস্তুটা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াস পৌঁছালো, তখন বস্তুটা কি হলো? তরলে পরিণত হওয়া শুরু করবে। তার মানে আমি বলেছিলাম যে কোনো বস্তু কঠিন থেকে যখন তরলে পরিণত হওয়া শুরু করবে, এবং ওই তাপমাত্রার ওই পয়েন্টটা হচ্ছে ওই বস্তুর জন্য গলনাঙ্ক। আচ্ছা, তাহলে এই বস্তুটার জন্য গলনাঙ্ক হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তুমি ওই বস্তুটাকে আরো তাপমাত্রা দিতেই থাকো, তখন এই বস্তুটার তাপমাত্রা পরিবর্তন হবে না, যতক্ষণ না পর্যন্ত বস্তুটি সম্পূর্ণভাবে তরলে রূপান্তর হবে। আচ্ছা, তাহলে এই এবি পয়েন্টে বস্তুটার অবস্থা থাকবে সলিড প্লাস লিকুইড। আচ্ছা, এবং আমরা যদি তাপমাত্রা আরো বাড়াতে থাকি, তখন দেখবো যে এই বস্তুটি এই জায়গায় সিবি পয়েন্টে, এই জায়গাতে বস্তুটি হবে লিকুইড। এবং যখন তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, তখন দেখবে যে বস্তুটি গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়া শুরু করেছে, কারণ 60 ডিগ্রি হচ্ছে এই বস্তুটির জন্য এর স্ফুটনাঙ্ক। এবং বলেছিলাম যে স্ফুটনাঙ্ক হচ্ছে নির্দিষ্ট একটি পয়েন্ট, তাপমাত্রার জন্য নির্দিষ্ট একটি পয়েন্ট, এবং তাপমাত্রা যখন 60 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, এই পয়েন্টে গেলেই বস্তুটি কি করবে? তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়া শুরু করবে। এবং সিবি এতটুকু জায়গাতে বস্তুটির অবস্থা হবে লিকুইড প্লাস গ্যাস। এবং
তাপমাত্রা পরিবর্তন হবে না এতটুকু জায়গায় যতক্ষণ না 60 ডিগ্রি থেকে ওই বস্তুটির বা তরলের তাপমাত্রা ততক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে না যতক্ষণ না পর্যন্ত বস্তুটি সম্পূর্ণভাবে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। তো মূলত এটাই হচ্ছে এই গলন এবং স্ফুটনের গ্রাফ। হ্যাঁ, এইবার চলে আসি আমাদের লাস্ট যে টপিকটি সেটি হচ্ছে যে ব্যাপন এবং নিঃসরণ। আচ্ছা, এই অধ্যায়ের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আচ্ছা দেখো, ব্যাপন বলতে আমরা কি বুঝি? যে কোনো মাধ্যমে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে এবং সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। এবং এই ক্ষেত্রে ঘটনাটি ঘটে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে এই গ্যাস বা তরল পদার্থ বা কঠিন পদার্থগুলো ছড়িয়ে পড়ে। আচ্ছা, আর নিঃসরণের ব্যাপারটি হচ্ছে যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয় এটি। আচ্ছা, নিঃসরণের সংজ্ঞা যদি দেই, নিঃসরণের সংজ্ঞাটি হচ্ছে একটি সরু ছিদ্র পথে কোনো গ্যাসীয় বস্তু উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া সেটি হচ্ছে নিঃসরণ। এখন ব্যাপনের যদি আমরা একটি উদাহরণ দিই, তাহলে ব্যাপনের উদাহরণ হিসেবে দেখতে পারি যে নীল। আচ্ছা, আমরা প্রতিনিয়তই আমাদের প্রত্যেক জীবনে নীল ব্যবহার করে থাকি কাপড়ে দেওয়ার জন্য। তো দেখবে যে এক বালতি পানিতে তুমি 1 ফোঁটা নীল দেবে। তো নীল দেওয়ার সময় লক্ষ্য করবে যে নীলের ফোঁটার ভেতরে নীলের ঘনত্ব কিন্তু অনেক বেশি। আমি বলেছিলাম ব্যাপনের ক্ষেত্রে যে উচ্চ ঘনমাত্রার অঞ্চল থেকে নিম্ন ঘনমাত্রার অঞ্চলে এটি সমভাবে ছড়িয়ে পড়ে। আচ্ছা দেখো, এখন নীলের ফোঁটাটার ভেতরে কি নীলের ঘনত্বটা অনেক বেশি, এবং এই ফোঁটাটা যখন বালতিতে ছাড়া হয় তখন বালতিতে এটা সমভাবে ছড়িয়ে পড়ে। এখন লক্ষ্য করো, নীলের ফোঁটাটার ভেতরে যতটুকু ছিল বালতির ভেতরে কিন্তু অতটুকু নেই, তার থেকে অনেক কম, বা প্রথম দিকে ছিলই না নীলের ঘনমাত্রা ওই পানিতে। তো যখন এটা সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়ে তখন দেখা যায় যে এই উচ্চ ঘনমাত্রার অঞ্চল থেকে ফোঁটাটা নিম্ন ঘনমাত্রার অঞ্চলে সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়ে। এখন যদি আমরা আরেকটি উদাহরণ দেখি ব্যাপনের, সেটি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুমি যদি একটি কাচের পাত্রে কিছু তরল পানি রাখো এবং পানিতে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটি খণ্ড ছেড়ে দাও, তখন সেই খণ্ডটি দেখবে যে প্রথমে তলানিতে পড়ে থাকে এবং কিছুক্ষণ পর সেটি পানিতে দ্রবীভূত হয়ে যায় এবং এর গোলাপি বর্ণ ধারণ করে সম্পূর্ণ পানিতে। তো দেখো, যখন এটি তলানিতে পড়ে থাকে তখন এই কঠিন পদার্থে কিন্তু সেখানে এই কঠিন পদার্থটির ঘনত্ব অনেক বেশি থাকে, এবং যখন এটি সম্পূর্ণ পাত্রে বা ওই কাচের পাত্রটিতে ছড়িয়ে পড়ে তখন এর ঘনত্ব কিন্তু কমে যায় এবং সম্পূর্ণ পাত্রে সমভাবে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এখন যদি আমরা নিঃসরণের ক্ষেত্রে একটি উদাহরণ দেখি, নিঃসরণের ক্ষেত্রে উদাহরণ হিসেবে দেখতে পারি আমরা যে প্রত্যেক জীবনে যেসব বডি স্প্রে ব্যবহার করি সেগুলোর ক্ষেত্রে। আচ্ছা দেখো, এই বডি স্প্রে গুলো অবশ্যই গ্যাস, এগুলোকে অনেক অত্যাধিক চাপে এই বোতলে রাখা হয় তরল অবস্থায়, এই গ্যাসীয় অবস্থায় থাকে। এখন দেখো যে যখন এই বডি স্প্রে গুলোকে গ্যাসগুলোকে অত্যাধিক চাপে এই বোতলের ভেতরে রাখা হয় তখন সেখানে অবশ্যই বুঝতে পারছো সেখানে চাপের পরিমাণটা অনেক বেশি, এবং যখন এটাকে আমরা উপরে পুশ করে এই গ্যাসগুলোকে একটি সরু ছিদ্রপথের মাধ্যমে বের করি তখন সেগুলো কি হয়, উচ্চ চাপের অঞ্চল থেকে এই সরু ছিদ্রপথের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। দেখো, বাইরে কিন্তু শুধু বায়ুমণ্ডলের চাপটাই থাকে, তার মানে বাইরে চাপের পরিমাণটা খুবই কম। তার মানে কি হচ্ছে, এখানে নিঃসরণের ক্ষেত্রে হচ্ছে যে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে ছড়িয়ে পড়বে। এবং দেখো যে ব্যাপনের ক্ষেত্রে এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, মানে তুমি যে নীল ছাড়লে পানির ভেতরে তখন এটি কিন্তু নিচের থেকেই স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়লো। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবে যে তোমাকে একটি সরু ছিদ্রপথের প্রয়োজন, এবং এটি ওই চাপ প্রয়োগ করার ফলে এগুলো ছড়িয়ে পড়ছে। এবং নিঃসরণের ক্ষেত্রে দেখবে যে চাপ প্রয়োগের ফলে এগুলো কি হচ্ছে, ওই সরু ছিদ্রপথের মাধ্যমে এগুলো ছড়িয়ে পড়ছে। এখন আশা করি এই ব্যাপন এবং নিঃসরণের ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, ভিডিও শুরুতে আমরা বলেছিলাম যে শেষের দিকে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব, সেটি হচ্ছে ব্যাপনের একটি গাণিতিক সমস্যা। আচ্ছা, এটি দেখি আমরা। আচ্ছা দেখো, আমরা একটি কাচনল নিয়েছি। তো কাচনলের এই প্রান্তে এবং এই প্রান্তে খোলা ছিল, সেখানে আমরা কাচনলের এক প্রান্তে আমরা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে আমরা এই একটি তুলাখণ্ড ভিজিয়ে সেটা এই কাচনলের এই প্রান্তে রেখেছি এবং আটকে দিয়েছি, এবং আরেকটি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে আরেকটি তুলাখণ্ড ভিজিয়ে আমরা সেই তুলাখণ্ডটি এই এই প্রান্তটি আটকে দিয়েছি। আচ্ছা, এখন এখানে যেই ঘটনাটি ঘটে সেটি আমরা একটু লক্ষ্য করি। আচ্ছা, এই জায়গা থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে চলে আসে অ্যামোনিয়া গ্যাস, এবং এই দিক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোক্লোরিক
গ্যাসটি চলে আসে। এবং অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একটা অ্যাসিড এবং এটা একটা ক্ষার, এখানে তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, একটি লবণ তৈরি হবে। আসলে মূলত ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে যে ব্যাপারটি ঘটে। আচ্ছা দেখো, এখানে বিক্রিয়াও হলো দুইটি, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটেছে। বিক্রিয়া ঘটার ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, সব ঠিক আছে, কিন্তু এখানে একটি সাদা ধোঁয়া তৈরি হয়। কিন্তু এই সাদা ধোঁয়াটি তৈরি হওয়ার কথা এই মিডিল পয়েন্টে, তো এই জায়গায় তৈরি হওয়ার কথা, কিন্তু ধোঁয়াটি তৈরি হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে। আসলে ব্যাপারটা কি ঘটে দেখি, ব্যাপারটা ঘটে সম্পূর্ণ দেখো ব্যাপনের। এখানে দেখো এই গ্যাসটি চলে এসেছে এই প্রান্তে বেশি এসে পড়েছে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি দূর অতিক্রম করতে পারেনি। কারণ দেখো এর জন্য তোমাদের চতুর্থ অধ্যায়ে যে পর্যায় সারণী রয়েছে সেটির দিকে একটু দৃষ্টিপাত করতে হবে। সেখানে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটি পরমাণুরই পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর রয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি অণুরই হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অণু, তো অণুরই একটি আণবিক ভর রয়েছে এবং অ্যামোনিয়ারও আণবিক ভর রয়েছে। তো এখানে দেখো ব্যাপারটা হচ্ছে যে ব্যাপনের ক্ষেত্রে যে সকল যৌগের আণবিক ভরটা বেশি হবে সেটি মূলত ভারী, তো ভারী হওয়ার কারণে সেই গ্যাসটি বেশি দূর অতিক্রম করতে পারবে না। তো অবশ্যই বুঝতে পারছো, একটি ভারী বস্তু বেশি একটি হালকা বস্তু থেকে উড়ে বেশি দূর যেতে পারবে না। তো সেখানে দেখো যে অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের পারমাণবিক ভর যেটা সেটা হচ্ছে 14 এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর 3, তো টোটাল অ্যামোনিয়ার আণবিক ভর দাঁড়ালো 17। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, তো টোটাল দাঁড়ালো 36.5। এক্ষেত্রে দেখা যায় যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক যে ভরটা সেটা হচ্ছে অ্যামোনিয়ার থেকে কম, অ্যামোনিয়ার থেকে বেশি। তো বেশি হওয়ার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাসটি এটি বেশি দূর অতিক্রম করতে পারবে না, যার কারণে অ্যামোনিয়া যেহেতু হালকা বেশি সেটি বেশি দূর পথ অতিক্রম করে এই প্রান্তে আগেই চলে এসেছে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ভারী হওয়ার কারণে বেশি দূর অতিক্রম করতে পারেনি। তার মানে অ্যামোনিয়ার ব্যাপনের পরিমাণটা বেশি হয়েছে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপনের পরিমাণটা কম হয়েছে। তার ফলেই এই মিডিল পয়েন্টে অ্যামোনিয়াম ক্লোরাইডের এই যৌগটি তৈরি না হয়ে তৈরি হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে। আচ্ছা, বুঝতে পেরে আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো। এবং আমার পরবর্তী ভিডিওতে আরো কিছু এই অধ্যায়ে আরো কিছু টপিক আছে, পদার্থের ভৌত অবস্থা এবং পাতন ঊর্ধ্বপাতন এই সম্পর্কে কিছু টপিক রাখা হয়েছে। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত।